আজকে বেরোকে লাঞ্চে রুটি আর আলু ফুলকপি ভাজা, এটা লাঞ্চে। এটা স্মুদি আছে আর একটা ফল কেটে দিয়েছি, টিফিন হয়ে গেল। প্যাক করে দিই। আলু ফুলকপি ভাজা। ফালতু করে ব্যাস হয়ে গেল। ওয়াটার বটল নিই না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোল্ডি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। বেবকে স্কুলে ড্রপ করে এখন বাড়ি ফিরছি। ঠান্ডা ঠান্ডা যে খুব রয়েছে সেটা বলবো না, কিন্তু ঠান্ডা হাওয়াটা মারাত্মক, ওইটাই একটু যা কষ্ট দিচ্ছে। এমনিতেই কালকে তো পুরো মানে কি বলবো, নাজেহাল অবস্থা ছিল আমার, এত সর্দি লেগেছে। কত যে টিস্যু পেপার, বান্ডিল বান্ডিল টিস্যু পেপার ফেলেছি তার কোনো হিসাব নেই। আর হাঁচি হাঁচি মানে বোধহয় কালকে বললাম না, প্রায় 250-300টার মতন হাঁচি দিয়েছি। মানে একটা টাইমের পর গিয়ে আর পেরে না উঠে অ্যালার্জির ট্যাবলেট খেলাম, তারপর গিয়ে রাত্রিবেলায় ঘুমাতে পেরেছি। খুব কষ্ট হয়েছে কালকে। তো যাই এখন বাড়ি ফিরে তারপর শর্মিষ্ঠার সাথে একসাথে বসে চা বা কফি যা বানাবে তাই খাবো। বাড়ি যাই। গুড মর্নিং আমার তরফ থেকে। আমার গুড মর্নিং রাস্তাতেই হয়ে গেছে। ঠান্ডা হাওয়া কমছে না, সর্দি কাশি কমছে না, কি মুশকিল বলো তো। আমার স্টুডেন্টগুলোরও আজকে এর জ্বর সর্দি কাশি, তার একজনের আর একজনের জ্বর সর্দি কাশি, দুদিন আসেনি। তার মাই এখন মেসেজ করছে, ম্যাম এখন একটু বেটার আছে, আজ থেকে আবার পাঠাবো। ওই বাচ্চাগুলোও আছে না, সোয়েটার ফেটার পরে না, বাবা মার কথা শোনে না, ব্যাস লেগে যায়। বাচ্চাদের কি বলছি, বড়রাও আছে এরকম। আমি তো অত বেরোই না, ওরা রাস্তাঘাটে বেরোয়, বলে যে বাবাও পাতলা ফিনফিনে একটা জামা পরে বাইক চালাচ্ছে, সামনে বাচ্চাকে বসেছে, সেও সোয়েটার পরে। পেছনে একটা বাচ্চা, সামনে একটা বাচ্চা, কোনোটারই সোয়েটারও নেই, টুপিও নেই। আমি বেবকে কীভাবে পাঠাই দেখেছো তো বাবা, আমার কোনো নেই, কারণ মাঝে ঠান্ডা লেগে বুকে কফ টফ জমে গেছিলো, ভীষণ ভয় পাই এগুলোকে। বেবো আর আমি দুজনে পুরো মানে কি বলবো, এস্কিমোদের মতন সেজে বেরোই। কালকে একেবারে ব্যাটারি ডাউন ছিল আমার। আজকে টাচুক আগের থেকে ঠিক। আজকে একটু কাড়া টাড়া দেবো, খাবে, হয়ে যাবে। আসলে কিছু না, হাওয়াটার জন্য আর কিছু না, কারণ আমরা ঠান্ডা খাবার খাই না, সন্ধ্যেবেলায় সেরকম আমি বেরোতেও দিই না, কারণ ওরও ঠান্ডার ধাঁচ, বেবোরও। আমার তো টাইম নেই, আমি বেরোতেই দিই না, যে হাওয়া লাগবে। বাজারেই যেতে দিই না, এই সকালবেলায় বাজারে যাবে, হাওয়া টাওয়া লাগবে, না বাবা দরকার নেই, সুস্থ থাকতে হবে। করোনার পর থেকে যেন জিনিসটা আরো বেড়ে গেছে। করোনার পর থেকে সত্যি, আগে যত না ছিল ওই করোনা, আমাদের যে কোভিড হয়েছিল, ওই তারপর থেকেই এই সমস্ত যেন আরো বেড়ে গেছে। এত পলিউশন, এত সব মিলিয়ে মিশেই হয় সব জায়গায়। দিল্লিতে একটু বেশি, তাই না? ব্যাঙ্গালোরও কিছু কম যায় না, একদম না। ব্যাঙ্গালোরের যা পপুলেশন আর তার সাথে সাথে পলিউশন, গাছপালা সব কেটে দেওয়া। ব্যাঙ্গালোরকে আগের মতন আর ওই গার্ডেন সিটি, গ্রিন সিটি এটা বলাটা উচিত হবে না। বেড়ালগুলো নিচে এসে ভ্যাও ভ্যাও করে, সিকিউরিটি একবার তাড়ায় আবার চলে আসে, আর আমার মেয়ে দেখতে পায় না দেখার থেকে, একবার ছুটে যাবে বারান্দায় গিয়ে ভু 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 করবে। ওকে কেউ ভয় পায় না বিড়ালগুলো, বলো। ও তাতে আরো রেগে যায়, পাত্তা দেয় না ওকে, ও রেগে যায়, ওকে কেউ ভয় পাচ্ছে না। কত বড় সাহস বলো তো। হ্যাঁ, কষ্ট করে ভৌ ভৌ করছে ঘুম থেকে উঠে, তাই না মা? করছে করছে,
বাবা, আজকে কচুরলতি বানাবো জানো, নিরামিষ। আমার মা রকমভাবে করতো, সব হয়তো অনেকেই তোমরা এরকম করবে, আমি দেখাবো। তো কালকে কচুরলতিটাই ছাড়িয়ে টাড়িয়ে রেখেছি, ওটা তো অনেক টাইম লাগে। আজকে বানাবো কচুরলতির সাথে আর কি বানাই দেখি না। কালকে সকালবেলা আমি যখন ব্যাক টু ব্যাক হাঁচি দিতে ব্যস্ত, ও তখন কচুরলতি ছাড়াতে ব্যস্ত ছিল। না গো, তার আগে ওদের খাতা টাতাগুলো দেখেছি, যেগুলো লেখালেখি হোমওয়ার্ক করেছিল সেগুলোকে কারেক্ট করে, কয়েকজন টেস্ট দিয়েছিল সেগুলোকে করে, তারপরে কচুরলতিটা ছাড়বে। কারণ ও বললো যে সেদ্ধ ভাত খাবে, তাই দেখলাম যে তাহলে আমার সময় আছে, আমি তাহলে কচুরলতিটা ছাড়িয়ে ফেলি, কারণ কচুরলতি ছাড়াতে অনেকটা সময় যায়। কালকে সোমা দিদি ভাই ভিডিওতে দেবকে ভালোবাসা দিয়েছিল, কি খুশি, বারবার করে জায়গাটা দেখছে, মানে ভিডিওটা রিভাইন্ড করছে দেখছে, রিভাইন্ড করছে দেখছে। দেবর বাবা সুন্দর ফর্সা, দেখছো, সবাই আমাকে বলছে জানো না। গালগুলো কাশ্মীরি আপেল হয়ে গেছে শোনার পর কমেন্টটা। মুড়ি ঘন্টটা আমার দেখে যা লোভ হচ্ছিল না দিদি ভাই, কি বলবো আমি। একদিন এরপরের দিন যেদিনকে আমাদের ননভেজ খাওয়ার একটু ডিমের অমলেট বানিয়ে তো, মানে বেশ মোটা করে আমাদের বাড়িতে ডবল ডিমের অমলেট, মানে টমেটো পেঁয়াজ ধনে পাতা। আমাদের বাড়িতে মা, আমাদের বাড়িতে তোমার আমাদের বাড়িতে বলছি দেখছো, সবসময় ডাবল ডিম হবে, মানে আমার আর দিদির জন্য। আমার মা এমনি কখনো ভাজতো না, ওর মধ্যে টমেটো দেবে কুচি করে, কাঁচা লঙ্কা, শীতকাল হলে একটু ধনে পাতা দেবে, আর পেঁয়াজ তো থাকবে। এবার এ যখন আমাদের বাড়ি গেছিলো, সে বললাম না, গেছে যখন কলকাতা, দেখবে এখনও জানি না, কিন্তু আমাদের সময়কার আমি বলছি, গেলেই একটা ডিম ভেজে দিত, অমলেট করে দিত, বাড়ি থেকে এসছে, কাপ চা, দুটো বিস্কিট, একটা অমলেট, একটা অমলেট ভেজে দিল, ওই রকম হতো না। সব সময় কি আর সবার বাড়িতে কাটলেট এইসব মজুদ থাকে? এসছে কি করবে, একটা ডিমের অমলেট করে দিই। মা ও গেছে, ওকে একটা ভেজে দিয়েছে, আমাকে ভেজে দিয়েছে। আমি আগেও বলেছি আমি একটু আস্তে আস্তে কেটে কেটে খাই, এ একেবারে খুব ও আচ্ছা আচ্ছা, দাঁড়ানো দাঁড়ানো, এটা হচ্ছে ওই যেটা আগের পার্টটা বলেছিলাম সেটারই কন্টিনিউয়েশন তাহলে এটা। হুম, বলে দিই, নাহলে সবার বুঝতে অসুবিধা হয়ে যাবে যে এটা আচমকা কোত্থেকে স্টোরিটা শুরু হয়ে গেল। আগেই ওই যখন গেছিল, ওই যেদিন গেছিলাম ওই ড্রাই ফ্রুটসের বক্স নিয়ে, ওই দিনকারেরই ঘটনা এটা। এইবারে মা ওকে ডিমের অমলেট দিয়েছে, আমাকেও দিয়েছে, মিষ্টি খেয়ে নিয়েছে, তারপরে ডিমের অমলেট দিয়েছে মা। তা আমিও তার আগে আগে তো পড়িয়ে ফেলেছি, সেই জন্য আমাকেও একটা দিয়েছে। শীতের রাত্রে তখন 10:30 11টা বাজে, তখন গিয়ে এইসব খাচ্ছি ওদের বাড়িতে। 11টা বাজেনি, 10টা, 10:30 এরকম হবে। এইবারে খেয়ে নিচ্ছি, নিজেরটা গপাগপ খেয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে খাচ্ছি, দেখছি এক দৃষ্টি আমার পেটের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, খাবে একটু দাও তো তোমার ওখান থেকে। মা তখন শুনে বলছে তুমি খাবে, আমি আরেকটা ভেজে দিচ্ছি। বলছে না কাকিমা, এই তো ওটা খাইনি, পেছনের দিক থেকে, মানে সামনের দিক থেকে আমি কেটে কেটে খাচ্ছি, যে দিকটা আমি এঁটো করে নিবো, ওখান থেকে হাফ আমি নিয়ে নিচ্ছি। মানে ডিমের অমলেট আমার সামনে বসে কি অনেকক্ষণ ধরে খেয়ে যাচ্ছে, ওটা ঠিক আমার পছন্দ হয় না আমার। নিয়ে খেয়ে দিল কেন, ওদের চলে গেছে, মানে ঠিক আছে আসছি বলে বেরিয়ে গেছে। মা তখন বলছে এই স্কুল লাইফের মতনই, স্কুল লাইফে যেরকম দেখেছি, মা তো যেত স্যাটারডে করে স্কুল, যেরকম দেখেছি ওই রকমই আছে রে, শুধু অনেক হ্যান্ডসাম হয়ে গেছে, স্কুল লাইফে হ্যান্ডসাম ছিল না। তখন ওই ব্যাঙ্গালোরে রয়েছি আমি। ব্যাঙ্গালোরের জল পেটে পড়েছে তোমার, ব্যাঙ্গালোরে রয়েছি বলে কথা, উড়নচণ্ডী হয়ে গেছে তখন তুমি। ব্যাঙ্গালোর কিরকম কি শহর আমি তাও জানতাম না, জানার প্রয়োজনও ছিল না আমার, সত্যিকারেরই বলছি, আমার অত ইন্টারেস্টও ছিল না, নিজের কলকাতা নিয়ে অর্ধেক জিনিস জানি না, আবার অন্য স্টেট কি জানবো। এইবারে মা বললো অনেক হ্যান্ডসাম হয়ে গেছে রে ছেলেটা, হবে হয়তো, কারণ বাইরে চাকরি করছে, হতেই পারে।
এরকমই একটা রেড কালারের সোয়েটার পরে গেছিল। ইয়েস, সব মনে রয়েছে। এইটা না, ওটা খুব সুন্দর একটা রেড কালারের সোয়েটার ছিল। হ্যাঁ, সোয়েটার। সোয়েটারই ছিল, ইউনিয়ন জ্যাক। অত আমার মনে নেই, না, না। রেড কালার এটা মনে। ইউনিয়ন জ্যাকের ছিল, সিম্বল ছিল। আমি সেটাই বললাম, আমার অত মনে নেই। রেড কালার, হ্যাঁ, ফর্সা রেড তো, কালারের। তখন তো আরো রোগা এরকম তো। রোগা মানে কি, একেবারে না, নিজের ডাক নিজেই পেটাও, ছিমছাম চেহারা একদম। ডিস্টার্ব করে না। হ্যাঁ, সিনচাম চেহারা, বেশ আরও ফর্সা লাগছে। মা বলতোই, গেছিলাম, মা বলেছে যে ও তো এমনি ফর্সা, মা বলছে রেড কালার পরে এসেছে আর এখন চেহারা টেহারাগুলো হয়েছে আরও ফর্সা লাগছে। না, আমি এলাম, উফ তুমি একটু চুপ করো। এসছে, দেখা করেছে, চলে গেছে, মিটে গেছে, এবার চলো আমরা খেতে বসি। না, কারণ আমার যেটা জানা, সেটা আমার জানা হয়ে গেছিল, সেই জন্য আমি আর সেই দিনকে আর টাইম ওয়েস্ট করিনি ওদের বাড়িতে। আমার যেটা উদ্দেশ্য ছিল, জানার ছিল, সেই বিষয়টা জেনে আমি চলে এসেছি যে ভ্যাকেন্সি রয়েছে, অ্যাপ্লিকেশন জমা দেওয়া যেতে পারে। কারণ তারপরে দিনই ইমিডিয়েটলি দুপুরবেলা আমাকে মেসেজ করেছে, আমি তো চলে যাব 2 দিন পরে ব্যাঙ্গালোর, একটা সিনেমা দেখতে যাবো। আমরা কি একটা সিনেমা দেখতে যাব। তখন কলকাতায় এই পিভিআর আইনক্স কলকাতায় তখনও শুরু হয়নি। তখন আমাদের লোকাল যেসব সিনেমা হলগুলো, বা কেন লোকাল, ও আমাদের অশোকা হ্যাঁ, সিনেমা হল, মানে ওইগুলোই তখন কাপাকাপি ব্যাপার। তো আমাদের বেহালায় ম্যান্টনে অশোকা সিনেমা হল, হ্যাঁ, ছোটবেলা থেকে যাচ্ছি ওই হলেই। আর একটা বিশ্ব সেরা ফ্লপ সিনেমার টিকিট কেটেছিলাম আমি, কি জানো সিনেমাটার নাম ছিল? লাইফ হতো এসি। হ্যাঁ, তোমরা শাহিদ হয়তো কাপুরের। মানে তোমাদেরকে হয়তো গুগল করে নামটা সার্চ করতে হবে, এতটাই ফ্লপ সিনেমা। শাহিদ কাপুর আর সঞ্জয় ছিল, সঞ্জয় দত্ত ভূত। না যমরাজ, হ্যাঁ, ওইরকমই কিছু একটা। না আজগুবি বই, হ্যাঁ, কোনো মাথা মুন্ডু কেউ নেই মনে জীবনে সিনেমাটা। দেখেনি। মানে হলের ভেতর মানে ঘুরে ঘুরে, 20-22টা হ্যাঁ, লোক। তাও হবে কিনা ডাউট আছে। হ্যাঁ, ওটাই হবে, কারণ বোকা বই দেখার পাবলিক অনেক আছে। আমি তো দিদিকে নিয়ে গেছিলাম, আমার কথা তো বলতে দাও। আমার তো সিনেমাটা দেখার উদ্দেশ্য ছিল না, তো ওখানে গিয়ে কথাটা পারবো, আরো ডিটেলস বের করব, ভেতরকার খবর, এইসবই আমার প্ল্যান ছিল। কিন্তু ভাবতে পারিনি যে ওর দিদিকেও সঙ্গে নিয়ে চলে যাবে। আমি একা যাবই না, মানে পারো। ওর দিদিও, যদিও বা আমরা তিনজনেই একই স্কুলের, আমার দিদি চেনে তো। সিনিয়র। দিদি যথেষ্ট ভালোবাসে ওকে, বাসে কিনা। তো এবার ভাবতে পারিনি যে আমি ফোন করলাম, কোথায় আছো? না, একদম বাড়িতেই ছিলাম। হ্যাঁ। বললো আজকে কি তোমার টিউশন আছে? বললাম কেন? না আজকে কি তাহলে একটু দেখা করা যাবে, একটা সিনেমা দেখবো, আমি তো চলে যাচ্ছি 2 দিন পরে। তাই বললাম দেখছি। তারপরে দিদিকে বললাম, দিদি বললো যা। আমি বললাম যা না, তুই যাবি? দিদি বললো হ্যাঁ। নিজেই গন্ডগোল পাকিয়েছে। গন্ডগোল না, পাগল তুমি, বাইরে থাকো, তোমাকে আমি বিশ্বাস করবো কোন ভাষায় ভাই? ওটি না, দেখো আমি সোজা সাপটা, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি। আমি ওই মুখে এক মনে এক ও জিনিস আমি কোনো দিনই না। আমি এই জন্য কথাগুলো হয়তো খুব কাট শোনায় আমার, কিন্তু আমি ওরকমই। আমার বাবা নেই তখন, আমি ও ব্যক্তি না যে আজকে ভালো লাগছে কালকে তুমি ছেড়ে চলে গেলে। কারণ তুমি ব্যাঙ্গালোরে থাকো, তুমি টাইম পাস করছো কিনা কি আমি জানি? সেটাও ঠিক। কারণ আমরা যে জায়গায় থাকি সেখানে আমাদের যথেষ্ট সম্মান, সেটাও ঠিক। যথেষ্ট সম্মান। মানে আমার বাবা মারা ওখানেই থাকে। তো যাই হোক, তখন তো আর এইসব মাথায় আসেনি আমার। তখন না, ভাবছি আমি যে, কি করে জানবো? হ্যাঁ, ওর তখন তো ভাবছি যে ডাকলাম একা, বলছে দিদিকেও নিয়ে আসবে। অসুবিধা কিছুই হয়নি। খুবই ফ্লপ বই আমরা দেখেছি, আমরাই চিপসের প্যাকেট কিনেছি, মানে আমি আর দিদি। দিদি আসবে শুনে আমি আরো বেশি করে ওই ফ্লপ সিনেমার টিকিটটা কেটেছিলাম। আমি আর দিদি চিপসের প্যাকেট কিনলাম, খেয়ে নিল ও। ওই খেয়ে নিল 3খানা প্যাকেট লেজের মনে হয় কেনা হয়েছিল, খেয়ে নিল। না না না, তাহলে লোকাল চিপস, সিনেমা হলে চিপস। মোটেই না, ফালতু কথা বলো না, লেজ আমি কিনেছিলাম। মিথ্যে কথা বলো না। তুমি ওই লোকাল সিনেমা হলে যে আলুর চিপস গুলো পাওয়া যায়, মোটেই না, কখনো না। ওগুলো শুধু আমার মাই ভালোবাসতো, আমি কোনোদিনও ভালোবাসি না। ওই কোনো রকমের কোনো ফ্লেভার নেই, নেই, আমার মা ওগুলো ভালোবাসতো। বাজে কথা বলো না, তুমি কিচ্ছু কেন নি, শুধু সিনেমার টিকিটটাই যা কেটেছে। এত কঞ্জুস ছিল তখন, বাজে কথা বলো কেন? তারপর শোনো,
সিনেমা দেখে ওখান থেকে বেরিয়ে ট্রাম ডিপো গেছি, মানে ম্যানটনে হাঁটতে হাঁটতে গেছিলাম। ট্রামে উঠলাম, তারপরে ট্রামে যারা ট্রামের ট্রামে টিকিট কে চড়েছে, কেটেছিল সেটাও বলো। আমরা। তোমরা কেটেছিলে? হ্যাঁ, তুমি কিচ্ছু আর খরচা করনি। পরে এই নিয়ে আমরা আলোচনাও করেছি যে সিনেমার টিকিট কেটেছে বলে ছেলেটার কোনো খরচাই করলো না রে। তারপরে ট্রামের টিকিটও দিদি কেটেছিল। এইবারে দিদি বলছে সৌরভ ফুচকা খাবি? ট্রাম ডিপোয় গিয়ে আমরা কিছু খাইনি। না, ট্রামে উঠে এ পড়েছি। না, ওই সফটি আইসক্রিম খেয়েছিলাম, আমি খাইয়েছি। না, তুমি কিচ্ছু খাওয়াওনি, বাজে কথা বলো না, মিথ্যে কথা বলছো। তারপর আমরা ট্রামে উঠলাম। তা দিদি তখন বললো সৌরভ তোর কি তাড়া আছে? বললো না না দিদি, কেন? বলছি তাহলে পরশের তলায় না, ফুচকা টুচকা খাবো। হ্যাঁ, পরশের তলায় নামলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কি? এবার না না, ট্রামেও বসেছে ওরা, দুই বোন একসাথে বসেছে আর আমি একা একটা সিটে না, বসে ওরম রয়েছি। না, ডান দিকে দুটো দুটো করে থাকে না, ও সামনেরটায় বসেছে, তার পেছনে আমি আর আমার দিদি বসেছি। কারণ ওদের বাড়িতে তো 3 বাস স্ট্যান্ড, আমাদের পরশের তলায়। পরশের তলায় নেমে ফুচকা আগে খেলাম, সেটাও আমি পয়সা দিলাম। তার পাশেই ভেলপুরি বিক্রি হচ্ছে। দিদি বলছে ভেলপুরি খাবি ওরা? হ্যাঁ চলো খাই বলে দুজনে, আমি খাই না ভেলপুরি, ওরা দুজন খেলো। বেটা খেয়েই আসি, হ্যাঁ বাড়িতে দেরি হয়ে যাচ্ছে আমার বলে রানিং অটো হাত দেখিয়ে সামনে বসে চলে গেল। আমি যা মনে মনে গালাগালি দিয়েছি না, যে তুমি পয়সা খসানোর জন্য এসেছিলে আমার। তারপর তো আমি ওখান থেকে বাড়ি গিয়ে হাত মুখ মানে ফ্রেশ হয়ে আবার পড়াতে চলে গেলাম। আমি তখন মেসেজ করেছিল। প্রথমে তো আগে এ নিয়ে বে নিয়ে এদিক ওদিককার কথা বলেছি মেসেজে। আমি যখন পড়াই না, আমি বরাবর, এটা কোনো অহংকার, এটা এ না, আমি যখন পড়াই তখন আমি অন্য কোথাও মাথা দিই না, কোনো দিকে দেবো না। সে আমার মা ফোন করলেও আমি মাকে বলতাম মা আমি পড়াচ্ছি। এমনকি যেখানে পড়াতে যেতাম কাকিমারা যদি চা, শর্মিষ্ঠা একটু চা এনেছি, শর্মিষ্ঠা এটা এনেছি, আমি বলে দিই কাকিমা একবারই ঢুকবেন ঘরে, চা দিয়ে চলে যান, আমি এখানে খেতে আসিনি, পড়াতে এসেছি, আমাকে কোনো খাবার দেবে না। অনেক সময় ওই চা, 1 কাপ চা, 2টো মারি বিস্কিট দিত, যথেষ্ট। আমি ওই খাওয়ারের না, আমি কি খেতে গেছি বলো তো? আর না না, কেউ ভালোবেসে দিচ্ছে, আমি সেখানে বলে দেবো যে না এখন আসবেন না দিতে? আমি এসব খাওয়া ওতে টাইম, দেখো বাচ্চাদেরও তো কনসেন্ট্রেশন নষ্ট হয় না। ম্যাডাম কচম 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 খেয়ে যাচ্ছ, কি পড়বে বলো তো? আর আরে ওদেরকে কিছু একটা পড়তে দিয়ে বলে তুমি পড়ো, ততক্ষণ আমি এটা খেয়ে নিই। না, আমি কখনো ওটা করিনি, কখনো না। মেসেজ করেছে প্রথমে, আমি কি চট করে উত্তর দিই না, তারপর ওরা মনে হয় লিখছিল বাকি, তখন হয়তো হ্যাঁ তখন উত্তর দিচ্ছি। তো আগে প্রথমে একটু এ নিয়ে বে নিয়ে এদিক ওদিককার কথা, এই সিনেমা কিরম লাগলো, হ্যান ত্যান এইসব কথা বলে যাচ্ছি। তারপরে ওকে না না, তারপর বলছে, তারপর মেসেজটা লিখছে আমার না, আমি কেন বলো তো তাড়াতাড়ি চলে এলাম, হ্যাঁ ওর নাকি হ্যাঁ, তো নিজের ইম্পর্টেন্স বাড়ানোর জন্যে আমি কতগুলো মানে বেফালতু কথা ওকে বলেছিলাম আমি তখন। ভাবলো কার্যকরী হবে। হ্যাঁ, যে কারণ ওর ভেতর থেকে তখন তো আমায় কথা বের করতে হবে, তখনও কথা বের করা হয়নি আমার। তো তারপরে ওকে লিখছি যে আমার কিন্তু প্রচুর সম্বন্ধ আসছে বিয়ের। এই জন্যই নাকি ও কলকাতায় গেছিল। হ্যাঁ, এই জন্যই কলকাতায় গেছিলাম, আমার প্রচুর সম্বন্ধ আসছে, ঘটক ঠিক করা হয়েছে, হ্যান ত্যান যা পেরেছি আজগুবি কথা বলে গেছি লাইন দিয়ে। পিসিরাও সব দেখছে। হ্যাঁ, ও তো সবাই দুটো একেবারে পেছনে পড়ে গেছে আমার বিয়ে ঠিক করার জন্য। এইসব প্রচুর মেয়েরা আসছে দেখতে এবার আমার আমাকে। উত্তরটা কি ছিল? ওমা, সে বলে যে বাহ খুব ভালো খবর, এগিয়ে যাও। আমি বললাম লেট হেলা, আমি এত কিছু বললাম কোনো রিয়াকশনই নেই দেখি। তারপরে তো ঠিক আছে, আর কিছু বলিনি। তারপরে যেদিন চলে আসবো তার আগের দিন বোধহয়, না ফোনে মেসেজে, হ্যাঁ, আগের দিন ওকে মেসেজ করলাম যে আমি কাল ব্যাঙ্গালোর ফেরত চলে যাচ্ছি, তা তোমার কি কিছু বলার রয়েছে আমাকে? ও মা,
সেদিকে বলে যে হ্যাঁ খুব ভালোভাবে যাও, সাবধানে যাও। কিছু বলার আছে, আমি কি বলবো? হ্যাঁ, সাবধানে যাও। ওখানে ওখানে গিয়ে ফোন করো, মানে নর্মাল যেসব কথাবার্তাগুলো বলে লোকজনে সেইগুলোই আমায় বলছে। পৌঁছে জানিও। হ্যাঁ, পৌঁছে জানিও, হ্যাভ আ সেফ জার্নি, এইসবই বলে যাচ্ছে আমায়। আমি বলছি, দূর বাবা, এ সেফ জার্নি কে শুনতে চায়? আমি যেটা শুনতে চাই সেইটাই বলছে না। তো তারপরে যাই হোক, আর তর্স হয়নি। তারপর আমি নিজেই বলে দিয়েছি যে দেখো এই ব্যাপার। না না, ও এই ব্যাপার বলেনি, বলেছিল দেখো স্কুল লাইফ থেকেই তো আমার একটা সফট কর্নার তোমার প্রতি। হ্যাঁ, ওই আর কি, স্কুল লাইফ থেকেই ভালো লাগে তোমাকে আমার, তো সেই জন্যে কখনো বলে উঠতে পারিনি। বা এখনো যে এই কদিন দেখা হলো, তুমিও কিছু বলে উঠতে পারলে না আমায়। আর এত কিছু কায়দাবাজি করেও তুমি কিছু বললে না যখন, তখন এবার আমিই বলে দিই যে আমার তোমাকে ভালো লেগেছে, মানে ভালো লাগে, আর এখনো ভালো লাগে। তো এটাই। তারপরে বললাম যে তোমার কি বক্তব্য, তুমি সেটা ভেবেচিন্তে আমায় উত্তর দিও। তাও তো ব্যাঙ্গালোর চলে এলো। তারপর ওই কথা বলে চলে এসেছি। এবার চলে এসেছি মোটামুটি ওই 2-1 দিন গেছে, তারপরেই অফার লেটার হাতে চলে এসছে। না গো, ওরকম কিছু না। আমি বলছি আমি কি বলেছিলাম। আমি একটা কথাই বলেছিলাম যে দেখো আমার তো বাবা নেই, আমি পরিষ্কার বলেছিলাম। আর তুমি এখন বাইরে থাকো, যেটা তো আগেই বললাম যে ভালো লাগছে, 2 দিন ঘুরলাম, তারপর রিলেশনে, ওটি কিন্তু আমি করতে পারবো না। তুমি যেটা তুমি দেখে গেছো আমরা কীরকম, আমরা খুবই সিম্পল লাইফ লিড করি। আমার বাবা নেই, সমস্ত কিছু আমার মায়ের ওপরে, আমি আর মা। আর পাড়ায় আমাদের একটা সম্মান, পাড়ায় কেন, দেখো আত্মীয় স্বজন সবাই তো জানবে। তুমি ভেবে চিনতে এগোবে, কারণ আমি ওর বাড়িতে কাউকে চিনতাম না, কাউকে না। ওর ভাইকে, ওর ভাই তখন খুব ছোট, একবার দেখেছি ব্যাস, তারপর আর কখনো দেখিনি। আর বাবা আমাকে কখনোই দেখিনি সেরকমভাবে। বছর এটা তো বিয়েটা তো আর শুধু আমি আর তুমি এরকম না। আমার বাড়িতে যেমন কি আমার মা, মা তোমাকে চেনে জানে ভালোবাসে, তোমার বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো আমি বলতে পারছি না। তো তখন দেখো যেটা হয় নর্মালি, ছেলেরা প্রেশারে করে তখন না পারছি না বা কীরকম, তখন আমার না, আমি ভীষণ স্ট্রং, কারণ অনেক স্ট্রাগল করেছি মার সাথে, সেই জন্য যথেষ্ট স্ট্রং। কিন্তু মা খুব কষ্ট পাবে, মা ভীষণই কষ্ট পাবে, যেহেতু বাবা নেই। দেখো বাবা থাকাটা কি, বাবা একটা মরাল সাপোর্ট দেয় না সব সময় যে আমি আছি। আমার বাবা সবসময় এই কথাটা বলতো, আমি তো আছি, চিন্তা কিসে। তো সেই জায়গাটা তো নেই তখন। আমি মার সাপোর্ট, মা আমার সাপোর্ট, এইটাই। আমি ওকে ওটাই বলেছিলাম, ভেবে চিনতে তুমি বলবে। কারণ রিলেশনটা শুধু ঘুরলাম ফিরলাম ফোনে কথা বললাম, ওটি আমি পারবো না। মানে ওর জন্য আমার টাইম নেই। যদি এটা লাইফ লং রাখতে পারো তাহলে ভেবেচিন্তে তুমি বলো আমায়, কারণ তোমার জগৎটা এখন আলাদা। আমি ভীষণই সিম্পল, তুমি দেখে গেছো আমাকে। ব্যাঙ্গালোরে সমস্ত হাইফাই, যেটা শুনেছি, আমি কখনো দেখিনি। ভালো জায়গায় চাকরি করছো, এখন তখনও ইয়াং না, ওই ম্যাচিওরিটি এসছে কিনা আমি কী করে বুঝবো। তো এটা বললাম, তো না বললো যে ঠিক আছে, ঠিক আছে পরে কথা বলবো এই নিয়ে। আমি আর এ করিনি, আমি আমার মতন কাজ করে গেছি। মা আমাকে একটা কথা বলেছিল যে মিলি, 10 বছর আগে লাস্ট দেখা হয়েছিল, তারপরে 10 বছর পরে আমার বাড়ি খুঁজে খুঁজে গেছিল। ক্লাস 10 স্কুল থেকে পাশ করলাম তারপর আর দুজনে, কোনো তারপর থেকে আর কোনো যোগাযোগ কোনো ছিল না। রকমের যোগাযোগ নেই। আমার বাড়ির ধারে কাছেও কোনোদিনও আসেনি। হ্যাঁ, কখনো। ফোন নাম্বার না। এগুলো কোনো কিছুই দিনও ছিল না। না আমার কাছে। আর স্কুল থাকতেও কখনো ফোন করা এ করে সেটাও না। আমি বললাম না, আমি ওর বাবা মাকেও দেখিনি পর্যন্ত। ওরকমই ওই 10 বছর পর আবার এসেছিল। তখন মা বলল যে একটা ছেলে যখন 10 বছর পরে আবার তোমার খোঁজ করতে করতে এসছে, তখন আমার মনে হয় না যে ও মানে কোনো খারাপ ইন্টেনশন বাকি। তারপরে দেখো, তোমরা ভেবে দেখো, মা সবসময় সব কিছু যে দেখো আমি আছি, তুমি নিজেরা ভেবে দেখো। তো আমি সৌরভকে ওটাই বলেছিলাম, তুমি ভালো করে চিন্তা করবে, কারণ আমি আর মা, আর কেউ নেই আমাদের।
ভালো হলে খুব ভালো, খারাপ হলে তো আমাকেই সামলাতে হবে মাকে। তো যাই হোক, তারপর তো চিন্তা ভাবনা করে বললো যে না, বিয়ে করব। ফার্ম ডিসিশন। হ্যাঁ, আমি আসবো। ওর জন্মদিনের সময় এলো, মে মাসে আবার এসে মার সঙ্গে কথা বললো। যেদিন জন্মদিন বললো, আমার জন্মদিনের দিন নিয়ে আমি আসছি, ওখানে লাঞ্চ করব, মাকে বলবে মাটন বানাতে। মাটন বানাতে, পোস্ত বানাতে। আমি মাকে বললাম যে মা, একটা কিছু গিফট দেবো। তো তারাতলায় নতুন শোরুম তখন খুললো, টাইটানের খুলেছিল। আমি আর মা গেলাম, মানে ওই শোরুমটা তখন নতুন। আমি আর মা গেছি, তখনও শোরুম খোলেনি, জানো তো। বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি আর মা 9:30টার সময় সকালবেলায়। 10টা 10:30টায় হয়তো খোলে। তখন আশেপাশে দোকানদাররা যারা রয়েছে বলছে যে, মাকে বলছে যে বৌদি এখনই না, খুলতে খুলতে 10টা 10:30 হবে। মা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে রয়েছি। দোকান খুললো, কারণ তো দুপুরবেলায় লাঞ্চ করতে আসবে। মা কিছুটা রান্না কমপ্লিট করে তারপরে আমি আর মা এসেছি। টাইটানের ঘড়ি নিলাম, 5টাকে টাইটানের। অপূর্ব দেখতে ঘড়িটা, ভীষণ স্মার্ট দেখতে ছিল। দেখাবো, এখন তো অনেক পুরনো হয়ে গেছে, স্ট্র্যাপটা হয়ে গেছে স্পাইডার কাইন্ড অফ ওয়ে, খুব সুন্দর ব্ল্যাক। এখনো রয়েছে ড্রয়ারে। ওটা নিলাম, নিয়ে তারপর একটা কেক আর একটা টি শার্ট, ওগুলো সব নিয়ে টিয়ে তারপরে দুপুরবেলা এলো। মা খেতে দিয়েছে, মা ওকে টাকা দিল, দিয়ে মা একটা এনভেলপে টাকা দিয়ে বললো যে সৌরভ, তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনবে। আমার গিফটগুলো আমি দিয়ে দিলাম। এবার খেলো টেলো, খেয়ে মাকে বললো যে মা, আমি একটা মানে উদ্দেশ্য নিয়ে এসেছি এবারে। জন্মদিনে আমার আসার কথা না, আমি বাড়িতেও কথাটা বলবো, তোমাকেও বলে যাচ্ছি যে আমি শর্মিষ্ঠাকে বিয়ে করব। মা বললো যে এটা তো তোমার, তুমি বললে ওরমভাবে তো হবে না, আগে বাবা মার সঙ্গেই কথা বলো, বাবা মা যদি রাজি হয় তাহলেই জিনিসটা এগোবে, নয়তো না। যাই হোক, বললো যে ঠিক আছে, আমার বাড়িটুকু আমি বলে দিলাম। আজ এই অবধি থাক। এরপর আবার আর এক ধাপে বলবো, হ্যাঁ, কারণ ওইটা একটা বড় সংগ্রাম। ওই পার্টগুলো সংগ্রাম, বিয়ে অবধি। ওইটা একটা সেপারেট, শুধু অন্য কিছু খাওয়া দাওয়া এইসব না দেখিয়ে শুধু ওই পার্টটাই দেখাতে হবে আমায়, মানে বলতে হবে হ্যাঁ আমায়। কিনা, সংগ্রাম কিনা, হ্যাঁ, বিশাল বড় একটা সংগ্রাম। তো যাই হোক, আমার দিক থেকে আমি ভীষণই ক্লিয়ার সব সময়। আমার কিচ্ছু, কোনো হিডেন কিচ্ছু ছিল না। না, আমারও কোনো ইন্টেনশন ছিল না। হ্যাঁ, ও হয়তো ইনসিকিউর ফিল করতে পারে, 100 বার স্বাভাবিকই। কারণ ও যেরকম বললো যে মাথার ওপর বাবা নেই, সেখানে আমি বাইরে থাকে না। আমি বাইরে থাকি, হঠাৎ করে এত বছর বাদে গেছি, দুম করে এইসব কথাবার্তা বলে দিচ্ছি, তো হতেই পারে। এটা এটা অবিশ্বাসের কিচ্ছু না এটা। আর তখন সত্যিকারের ওরম তো আরে না যে যখন তখন চলে এলাম, দেখা করলাম, ওরম তো ব্যাপার না। হ্যাঁ, আদৌ কি মানে ইচ্ছা না ইচ্ছা আমি কি জানি। এই যা, কারণ মা একা তো, আমি মাকে ছেড়ে ঠিক চাইছিলামও না। মানে আমার ঠিক সেই, মামারা বারবার বলছিল যে এবারে মাকে, আমার বাবা মারা যাওয়ার পরপরই যে এবার সম্বন্ধ দেখ। সম্বন্ধ আমারও দেখছিল, তা যাই হোক। যার সাথে হওয়ার। না না, সম্বন্ধ দেখছিল না, ওরা বলছিল, কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম না আমার মাকে ছেড়ে। কারণ মা তখন মানে খুব লোনলি মা, তো আমি মাকে ছেড়ে কোথাও যাব ওই কথাটা আমি ভাবছিলামই না। ঠিক আছে, এখনও দেরি আছে, এমন কিছু বয়স হয়ে যায়নি। কারণ বেবো যখন হয় তখন আমার 23। হ্যাঁ, তোমার এইসব আমি মনে রাখতে পারি না। তোমার 25। হ্যাঁ, ওরকম, হবে হয়তো। মানে যাই হোক, এজটা আমি বলছি না, কিন্তু আমরা তখন ইয়াং। কিন্তু মানে বিয়ের বয়স পেরিয়ে গেছে ওরম না, বলো। না, একেবারেই না। একেবারেই না, মানে তখন বিয়ে না করলেও খুব চলতো এরকম। এবার মাকে ছেড়ে আমি আসার পক্ষপাতী ছিলাম না, মানে মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাব। আমি ওরকমই চাইছিলাম যে মাকে ভালোবাসবে, সত্যিকার এখন এখন লোকজনে 50-60 বছর বয়সে বিয়ে করছে, আমরা তো তাহলে কোন ছাড়। না, আমি এমন একটা মানুষকে বিয়ে করতে চেয়েছি যে আমার মাকে ভালোবাসবে। মানে আমার মার তো ছেলে নেই, আমি আর দিদি। তো সেখানে আমি বলছি না আমার মার সমস্ত দায়িত্ব নিতে হবে, না না,
কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না, আমার মা বার্ডেন নয় কারোর, কিন্তু মাকে ভালোবাসবে, ব্যাস ওইটুকু হলেই চলবে। তো যাই হোক, ও যথেষ্টই ভালোবেসেছে মাকে, এই- মাকে ভীষণ ভালোবাসি আজও, যতদিন বেঁচে থাকবো। পরের জন্মেও যেন মাই হয় আমার মা, আর আমার মা যে ছিল, এই যা ভীষণ ভালো মানুষ। যার যেখানে লেখা রয়েছে সেখানেই তাকে আসতে হবে। যে যা নিজের ইম্পর্টেন্স বানিয়ে দেয়। না আমি ওই কি সিনেমাটা জানো, ওম শান্তি ওম সিনেমাটা শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, মানে ডায়লগটা হিন্দিতে কি বলে আমার ঠিক পুরোটা বলতে পারবো না, কিন্তু বাংলায় অর্থটা হচ্ছে মানে তুমি যদি কিছু মন থেকে চাও, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে সেই জিনিসটা পাইয়ে দেওয়ার সাহায্য করে। হ্যাঁ সেটাই হচ্ছে ও। আমি পড়ি হয়ে গেছি বাটারফ্লাই। ওই ডায়লগটা আমি শুধু ওর ক্ষেত্রে না সব ক্ষেত্রে মানি আমি। ওই যে আছে না, পঞ্ছি পনুর তিফিরো মস্ত তুমি গগন যদি কিছু মন থেকে চাও, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে সেই জিনিসটা পাইয়ে দেবে। পাঞ্চি হয়ে গেছি, উড়ে বেড়াবো। বেশি বলে ফেলছে। স্কুলে থাকাকালীনও মন থেকেই চাইতাম, তখনও মন থেকেই চেয়েছি, আজও মন থেকেই চাই। ও কি বললে, দুজনেই রেড পড়েছে এই জন্য আজকে। ও হ্যাঁ, কোইন্সিডেন্টালি সেরকম রেড কালারের কচু লতিটাও বানিয়ে দাও তো দেখি, ঝালঝাল করে। ঠিক আছে চলো, আবার পরে কখনো বলবো। সৌরভকে একটু কাড়া বানিয়ে দিচ্ছি। এটা রেডিমেড কাড়া, হ্যাঁ, এটা আমি বাড়িতে বানাইনি, ওই হানিটাসের পাওয়া যায় না স্যাশেগুলো, ওইটা। এটাও ভালো, খারাপ না। আর এই যে কচুরলতি কাটা ধুয়ে তারপরে বানাবো, যখন বানাবো এক্ষুনি বানাবো তখন দেখাচ্ছি। আগে সৌরভকে এই কাড়াটা দিয়ে দিই। এই যে কচুরলতি ধুয়ে নিয়েছি, এবার এটাকে একসঙ্গে মেখে বসাবো। এই যে ফ্লাস্কে গরম জল করে রেখে দিচ্ছি, কাল থেকেই করছি, সৌরভকে বলেছি গরম জলই খেতে। এখন করব, আবার সন্ধেবেলা আবার করে দেবো। এইটার মধ্যেই আমি মাখবো। কচুরলতিটা ধুয়ে নিয়েছি, আমি কোনো সেদ্ধ করি না কচুরলতি। পেঁয়াজ, এর মধ্যে আদা রসুন পেস্ট দেব, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমরা একটুখানি ঝাল ঝাল খাই, এটা একটু ঝাল একটু মিষ্টি, হ্যাঁ, খুব বেশি ঝাল না। নুনটা এখন দেবো, খুব বেশি দেব না, পরে কষানোর পর যদি দেখি যে একটু লাগবে তখন দিয়ে দেবো। আচ্ছা, আর একটা যেটা দিই আমি, একটুখানি চিনি দিই, অল্প একটু। এবারে দেবো সর্ষের তেল। কড়াতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে একটুখানি কালো জিরে দেবো, তারপরে এই যে কচুরলতিটা, যেইটুকু দেখো একটু মেখেছি যে, ওটার মধ্যে সামান্য একটু জল তো দেয় না, সামান্য, মানে মশলাটা যাতে ওয়েস্ট না হয়, এই যে এইটুকু দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। মিডিয়াম আছে, মানে মিডিয়াম ফ্লেমে হতে থাকে। আর একটা জিনিস আমরা যেটা করি, মানে আমার মা যেটা করতো, বাকি যে যদি মনে করো যে
কচুটা ছাড়ানোর সময় কচুর লতিটা হাত একটু কুটকুট করছে, তাহলে কচুর লতির মধ্যে একটুখানি তেঁতুল দিয়ে দেবে, মানে সিডটা বের করে অল্প এক টুকরো তেঁতুল দিয়ে দেবে, তাহলে আর গলা চুলকাবে না খাওয়ার সময়। এ দেখো চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি তো, প্রথমটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তারপরে কিন্তু কমিয়ে দিয়েছিলাম, নয়তো তো নিচ থেকে ধরে যাবে। এই যে দেখছো হয়নি এখনো কমপ্লিট, এইরকমই হবে। এটা এটা কিন্তু একটুখানি তেল তেল মতনই হয়। কালারটা একেবারে ফাটাফাটি এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এখনো পুরোপুরি হয়নি। এই এক জিনিস দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, অন্য কিচ্ছু লাগবে না। এটা এরকম একবারে মেখে বসিয়ে দেবে, আর কোনো চিন্তা নেই। এর মধ্যে যদি একটু কুচো চিংড়ি পড়তো, জানি ননভেজ এমনিতেই ভালো লাগে গো, এটা একটুখানি তেল তেলে হবে। হ্যাঁ, তুমি তো আর রোজ খাচ্ছ না এত তেল। আবার চাপা দিয়ে দেবো, মাঝে মধ্যে একটুখানি এরকম নিচ থেকে নাড়িয়ে দেবো যাতে ধরে না যায়। যখন সেদ্ধ হয়ে যাবে, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে, দারুণ খেতে হয় কিন্তু। আর সৌরভের কিন্তু পুলি খাওয়া হয়ে গেছে আবার একবার। হ্যাঁ আমাদের ব্রেকফাস্টের সাথেই খেয়ে নিয়েছি আজকে। রাত্রেবেলায় বলেছে, আমি কিন্তু এখনো কথা দিইনি যে আমি বানাবো পালক পনির আর রুটি খাবে। বেবোর তো ভীষণ ফেভারিট, ও এমনি এমনি খেয়ে নেবে, ও ভীষণ ফেভারিট ও ভাত রুটি লাগবে না, শুধু তরকারি দিলেই খেয়ে নেবে ও। পালক পনির। তো ওটা দেখি বানাবো। পালং শাকটা খুঁজছি পাচ্ছি না, অনলাইন আনিয়ে নেবো। যা মানে আসল যে ইনগ্রেডিয়েন্ট সেটাই নেই। হ্যাঁ পনির আছে, না ঠিক আছে আনিয়ে নেবো। পালক এখন নিয়ে করবো, ওটা বসিয়ে দিলাম তো, এবার একটু ভাত বসিয়ে দেবো আর একটু বেগুন ভাজবা। হ্যাঁ কারণ এবেলা ওবেলা তো পালক পনির খাবে, হ্যাঁ না না কারণ একটু এটা তো ওবেলা খাবে না, তাই না না এই লতিও যদি একটু থেকে যায়। রাত্রে ভাত খেও না, ঠান্ডা লেগেছে তো তাই। আচ্ছা কালকেই খাবো হ্যাঁ কাল খাবে, এটা তো নিরামিষই। তো এটা চিংড়ি টিংড়ি দিন। পালক পনিরটা পালং শাকটা এনে আর ওই তোমার একটু ভাপিয়ে রেখে দেবো, তারপরে রাত্রেবেলা বানাবো। এখন বানাবো না, কারণ সেই আবার গরম করতে হবে, তার থেকে ও জলদি হয়ে যায়। একদিকে বসিয়ে দেবে, একদিকে রুটি। যখন বানাবো তখন তো সৌরভ ক্রিম রেকর্ড টিম করবে। দিয়ে বানাবে তো? হ্যাঁ একটু তো ক্রিম দিই, বেবো খাবে, একটু ক্রিম দিই যেরকম বানাই আমি দেখাবো একবারে। ভালো হয় খেতে, এইটুকু বলতে পারি। হ্যাঁ যখন বানাবো তখন শেয়ার করবো ওটা। এই যে রেডি কচুর লতি। এটা একটু এরকম কষা কষাই বানাই, এরকমই খায়, মানে আমরা খাই। হ্যাঁ এবারে ওরা খেয়ে বলবে তারপরে কেমন হয়েছে। পালং শাক ধুয়ে আর পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দুখানা পেঁয়াজ, এই যে এই কোথায় গেল, এই যে একটা দুটো আর 4 কোয়া রসুন। এটাকে একসাথে ব্লাঞ্চ করব, মানে ওই একটুখানি হালকা ভাপিয়ে নেব, নিয়ে এখন রেখে দেবো। আচ্ছা এই গরম জলের মধ্যেই কিন্তু রেখে দেবো না, গরম জলের মধ্যে দিয়ে হালকা সময়ের জন্য তো একটুখানি ভাপিয়ে নেব, তারপরে কিন্তু ওখান থেকে এরকম করে হালকা তুলে, মানে কিছু দিয়ে একটা জলটাকে ছেঁকে নেবো ওই ঝাঁঝরিটার মধ্যেই, নিয়ে তারপর নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এটা রাত্রে বানাবো, সেই জন্যে এখন আর করবো না, বানাবো না, এটা শুধু ব্লাঞ্চ করে রেখে দেবো। বেবোকে অটো বুক করে দিলাম, বেবো বেরিয়ে পড়েছে, আসতে তো টাইম লাগে অনেকটাই। এগুলো এবার মধ্যে দিয়ে দিলাম জল ফুটে যাওয়ার পরে। হ্যাঁ এবারে 2 থেকে 3 মিনিট, তারপর গ্যাস অফ করে দেবো। এ দেখো 2-3 মিনিট ব্লাঞ্চ করেছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে জলটাকে ছেঁকে একটু ঠান্ডা জলে ধুয়ে আবার ঝাঁঝরিটার মধ্যে চাপা দিয়ে এখন রেখে দেবো, রাত্রেবেলায় বানাবো।
খেতে বসে পড়েছি। বেগুন ভাজা আগে, বেগুন ভাজা আর তার সাথে বুলেট লঙ্কা। ও কি ঝাল না? কয়েকটা ঝাল, সবকটা ঝাল লাগেনি আমার। বলো, তোমার বেশ ঝাল লেগেছিল গো। এবার আসল খাবার, কচুরলতি। তুখর হয়েছে, তুখর রান্না হয়েছে। অপূর্ব বলবো না, তুখর। জিনিসগুলো খেতে ভালো লাগে, কিন্তু এই ছাড়ানোটাই খুব কষ্টের। যেরকম কচু, ওই কচু শাক, কলকাতায় তবু ছাড়িয়ে দেয়। কম নিয়ে এসেছিলাম যখন আমরা করোনার টাইমে গেলাম কলকাতায়। এগুলো করে করে দিই, কিন্তু এখানে কচু শাক ওই ছাড়ানোটা মহা মুশকিল। এইটুকুই ছাড়িয়েছি কতক্ষণ ধরে বলো? তো ওরা ভালোবাসে তো এগুলো, ওরা খুবই ভালোবাসে সব। ছাড়িয়েছি যখন হাত চুলকায়নি, কিচ্ছু হয়নি। আমি তো খেতে ভালোই বাসি এগুলো, সৌরভও খুব ভালোবাসে। বিয়ের পরই ভালোবাসছি, বিয়ের আগে কখনো খাইনি। আমার এক স্টুডেন্টের মা এসেছিল, একটু দূরে থাকে, মানে দূরে মানে খুব দূরে না, তো ছেলেকে নিয়েও গেল এসে, আর এই নিউ ইয়ারের একটা গিফট দিয়ে গেছে। আমি বললাম কী দাও? বলছে না, আমি অনেক দিন ধরে ভাবছি, আজকে তো 16th হয়েই গেল, আজকে 16th না 17th, আজকে বলছে যে আমার হাজব্যান্ড বলছে এটা কি এখানেই থাকবে, তুমি কি দিতে যাবে না ম্যামকে? যাই হোক, এই যে এটা দিয়েছে। আমি ভাবলাম তোমাদের সামনেই খুলি। এটাতে একটু চকলেট, এই যে ছোট ছোট পুটলি ব্যাগ, এইটাতে ওয়ালনাট, সেন্টেড ক্যান্ডেল। এটা কাজু, এটা আমন্ড। যে প্লেটটার মধ্যে ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছে না, ড্রাই ফ্রুটসগুলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটাকে পেন্ট করেছে, অয়েল পেন্ট, ভিক্টোরিয়া। কি সুন্দর না? আমি তো বাঙালি, তাই ভিক্টোরিয়া। খুব সুন্দর হয়েছে বলো? ভীষণ সুন্দর হয়েছে। এটা মাটির থালা বোধ হয়। হ্যাঁ, মাটির থালা। পালং শাক যেটা ওই ব্লাঞ্চ করে রেখেছিলাম, সেই পালং শাক দিয়েছি, মানে যেটা সেদ্ধ করেছিলাম, ভাপিয়েছিলাম, তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো না নিচে রয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটুখানি গরম হলে এই পেস্টটাকে দেব। আলাদা করে আর পেঁয়াজ টেয়াজ কিছু দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমি এতে পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে তো পেস্ট করেছি, ব্লাঞ্চ করে আর পেস্ট করেছি। তেলটা একটুখানি গরম হবে, এবারে গ্যাসটাকে একটু কমিয়ে নিই, কারণ ছিটবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে তারপরে এই পেস্টটাকে দেবে, নয়তো খুব ছিটবে। আচ্ছা, এইটার মধ্যে যে মশলা দেবো সেটাও একটুখানি দেখিয়ে দিই, এক মিনিট পরে দিচ্ছি। হ্যাঁ,
পনিরগুলো কীরকম পিস পিস করে কেটে নিচ্ছি, যে যার মতন, যে যেরকম শেপে, মানে কেউ ছোটো ছোটো চাও, কেউ আর একটু বড়ো চাও। আর পালক পনির অনেক, মানে অনেক ধরন, মানে অনেকভাবে হয়। হ্যাঁ, এটা কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করছি। এবারে না একটু মশলাগুলো দেবো, তো তাই খুললাম। খুবই ছেটে, কারণ বয়েল হচ্ছে তো, একটু কাইন্ড অফ। এর মধ্যে একটুখানি সামান্য লঙ্কা করে দেবো, সামান্য, কারণ এটা খুব ঝাল হয় না। আমি এটার মধ্যে যেটা দিই সেটা আমি বলছি। সেটা হচ্ছে আমি এতে পাওভাজি মশলা দিই, ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। বুঝছো কিরম ছিট হচ্ছে? পাওভাজি মশলা দিয়ে নিতে। আর যেটা দেব সেটা হচ্ছে একটু কসুরি মেথি, আর নুন তো দেবো স্বাদ মতো। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে কসুরি মেথি দেবো। কসুরি মেথিটা তোমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেও দিতে পারো, আমি ওরকম দিই না, আমি এমনিই দিয়ে দিই। খুব বেশি না, একটু গন্ধটা খুবই ভালো হয়। তোমরা সে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দাও, তাতেও খুবই সুন্দর গন্ধ হবে, আমি এমনিই দিয়ে দিই। আগে খুব বেশি নুন দিয়ে দেবো না, কারণ এটা তো রুটি দিয়ে খাবো, বেশি নুন হয়ে গেলে মুশকিল হবে। খুব বেশি জল দেবো না, সেটাটা যাতে একটুখানি শান্ত হয়। আমি আবারও বলছি, এটা কিন্তু করার ডিফারেন্ট মেথড আছে। আমি যে মেথডটা ফলো করি বা আমি করি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। টেস্টটা আমাদের ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, এবারে না পনিরটা দেবো, তো দিয়ে একটুখানি চিনি দেবো, কারণ আমরা যেহেতু একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি খাই, খুব বেশি না, একদম অল্প। হালকা হাতে মিক্স করব, হ্যাঁ, নয়তো পনিরগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য হালকা হাতে মিক্স করব। এবারে উপর একটুখানি চিনি দেবো, হ্যাঁ, অল্প একটু। একটু সামান্য ব্যালেন্স করার জন্য। একটুখানি রেখে দেবো চাপা দিয়ে, তারপরে নামানোর আগে একটুখানি ফ্রেশ ক্রিম দেবো। এই যে হয়ে গেছে, এবারে অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এই ফ্রেশ ক্রিমটাই কি গেম চেঞ্জার, নাকি পাওভাজির মশলাটা গেম চেঞ্জার? পাওভাজির মশলা ক্রিম দিলে কি একটু থিকনেসটা বাড়িয়ে যায়। এটা হয়ে গেলে এবার গ্যাস অফ করে দিলাম। এবার রুটিগুলো চটপট করে নিই। গরম গরম রুটি আর তার সাথে পালক পনির, দুবেলাই দারুণ খাবার আজকে। এক গ্লাস হয়েছে।
অপূর্ব লাগছে। সত্যি ওকে পেয়ে আমি উতরে গেছি। একদমও ভুল কথা না এটা। পানিরগুলো কিন্তু একদম সফটই আছে, শক্ত হয়নি বলো। পুরো ক্রিম ক্রিম খেতে হয়েছে একদম। অত কিন্তু ক্রিম দিইনি, অল্প একটুই দিছি কিন্তু। পালং শাকটা ওই যে একটুখানি ভাপিয়ে নিয়ে আর পেস্ট করে নেবে সব কিছুর সাথে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি। তারপর যখন পেস্ট করবে এমনি দেখবে ক্রিমি ক্রিমি এটা টেক্সচারটা। তোমরা তেলের মধ্যে চাইলে একটু বাটার দিতে পারো, আমি দিই না। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সেই আমাদের ডেলিকার যা সিআইডি রুটিন, সিআইডি দেখবো। হ্যাঁ, ওই দেখতে দেখতেই চোখটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করে, ব্যাস ঘুমিয়ে পড়ি। তারপর আমি আর বেবর সবার আগে ঘুমিয়ে পড়ি, আর লাস্টে ঘুমায় ও। তো ওরই দায়িত্ব টিভি অফ করে তারপরে ঘুমানোর। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কাল শুক্রবার। বেবর এই সপ্তাহের মতন লাস্ট স্কুল, আমারও এই সপ্তাহের মতন লাস্ট অফিস। তো আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।